ওখানে আমাদেরকে আর মানে ভর্তি নেয় নাই, দুই একজন মারাও গেছে, ওদেরকে ভিতর থেকে আনতাছে। এর ভিতরে আমি কি হয়েছে আর কইতে পারি না। জুলাই ২০২৪ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সংগ্রামী গল্প নিয়ে আমাদের আয়োজন জুলাই স্টোরি। জুলাই স্টোরির পক্ষ থেকে আজ আমরা চলে এসেছি ঢাকার মাতুয়াইলে ওমর ফারুক ভাইয়ের সাথে তার সংগ্রামী গল্প শোনার জন্য। ওমর ফারুক ভাই, আপনার বর্তমান শারীরিক কন্ডিশন কেমন? আমার শারীরিক অবস্থা এখন মানে আমি আহত হওয়ার পরে যে আমি হচ্ছে মেডিসিনগুলো ব্যবহার করছি, এই মেডিসিনগুলো ব্যবহার করাতে হচ্ছে এখন আপনার কোনো নাস্তা করলে ওইটা ব্যাক চলে আসে আর কি। তো আমি যখন ডাক্তারের সাথে পরামর্শ করি, ওনারা বলছে যে তুমি আন্দোলনে আহত হওয়ার পরে তোমার মানে অনেক মেডিসিন তুমি নিতে হয়েছে, তো এই কারণে তোমার এই প্রবলেমটা দেখা দিছে। তো আর মোটামুটি এমনি তো আমার আঘাতের ক্ষত বা ওইগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছে, ওইগুলা সারছে আর কি। শুধু এই প্রবলেমটা আছে আর কি বর্তমানে। আপনি কিভাবে আহত হইলেন এবং সেই গল্পটা আমাদেরকে একটু বলেন। 18 জুলাইতে ছাত্রদের পাশে যাই দাঁড়াই। তখন আমার সর্বপ্রথম স্পট ছিল ছাত্ররা সহকার মাতুয়াইলে। আচ্ছা, মাতুয়াইলে যে ইউটার্নটা, ওখানে আমরা আন্দোলন করি। ওখানে পাল্টা হয় ছাত্র জনতার সাথে, পুলিশের সাথে। তারপরে এক পর্যায়ে পুলিশ এখান থেকে যখন পিছু হটে, ওরা যাত্রাবাড়ি আর রায়েরবাগ থানার পুলিশ ছিল, রায়েরবাগ কদমতলী থানার পুলিশ ছিল। তখন আমরা 19 তারিখে আমরা রায়েরবাগ, ওই দিন শুক্রবার ছিল, এই কথাগুলো তুলে ধরছে খুতবার সময় যে বাংলাদেশে এটা কোনো রাজ্য চলে আসছে, এভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করতেছে। মসজিদে খতিব সাহেব এই কথাগুলি বলতেছে হ্যাঁ, এটা সব প্রত্যেক মসজিদে আলোচনা হয়েছে। তো যখন এই খতিব এই কথাগুলো বলতেছে, তখনই আসলে এমনি সরকারের প্রতি একটা ক্ষোভ, সরকার যেভাবে শুরু করে দিছে ওগুলা তো আর সবকিছু বলা লাগবো না। তো ওই খুতবার সময় কিন্তু মানে একটা ক্ষোভ জন্মাইছে। ক্ষোভ জন্মানোর পরে আমরা নামাজ পড়ে আমরা প্রথম আমাদের মেডিকেল স্ট্যান্ডে যাই। যাওয়ার পরে আমাদেরকে রায়েরবাগ থেকে বলে যে ওইখানে পুলিশের সাথে ছাত্রদের সাথে অনেক ছাত্র নাকি আহত হইতেছে, গুলি খাইতেছে, নিহত হইতেছে। যখন আমরা এটা শুনছি, তখন আমরাও, আমার সাথে আমার মানে 2-4 জন ভাই ছিল, ওরা সহকার আমি রায়েরবাগ স্পটের দিকে যাই আর কি। যাওয়ার পরে রায়েরবাগ থেকে মানে কদমতলী থানার পুলিশ, তখন পুলিশ কিন্তু ওরা থানার সামনে ছিল। তখন আমি রায়েরবাগ স্পটে যাওয়ার পরে যখন আমি ওইদিকে মুভ করছি, মুভ করার পরে মানে যাওয়ার সাথে সাথে 3-4টা আহত ভাই এবং কি 2-1 জন মারাও গেছে, ওদেরকে ভিতর থেকে আনতাছে। তো আসলে এটা দেখা মানে আমি নিজের আর সামলাইতে পারি নাই। আমিও তখন ভিতরের দিকে রওনা করি। রওনা করার পরে পুলিশের সাথে আমাদের পিকেটিং হচ্ছে। এমত অবস্থায় 2টা ছাত্র ভাই, তারা মানে মাঝখানে আপনার পুলিশ এবং এই ছাত্র জনতার মাঝখানে তারা আহত হয়ে পড়ে রয়েছে। এখন আমি দূর থেকে মানে দেখতেছি যে ওদেরকে যদি আসলে আনা যায় তাহলে ওদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে। তো এই যখন আমি এবং কি আমরা 5-6 জন লোক ওই 2টা ছেলেরে যখন আনতে যাই, মানে মাঝখান থেকে আনতে যাই, তখন কি করে রায়েরবাগ থানার পুলিশ রাইফেলের গুলি করে। রাইফেলের গুলি করলে আমার প্রথমে বাম পায়ে আসে, রাইফেলের গুলিটা লাগে। লাগার সাথে সাথে আমি ওদেরকে আর কি উদ্ধার করব, আমি ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে দিয়ে পুলিশ বেতরা রাবার টেয়ারসেল ছাড়ে, রাবার বুলেট ছাড়ে। যখন টেয়ারসেল ছাড়ছে তখন কিন্তু আমার কিন্তু জ্ঞান আছে এবং কি আমি এখনো মানে নিজের আছে এখনো। টেয়ারসেল ছাড়ার পরে দিয়ে আসলে চোখে মুখে কিছু না দেখার কারণে ওই জায়গায় পড়ে যায়। ওরা আরো সিটা গুলি ছাড়ে, আমার শরীরের বিভিন্ন স্পটে আসে, গুলি ভেদ করে। করার পরে দিয়ে ছাত্র জনতা যখন দেখছে যে আমরা 3-4 জন এভাবে ওখানে লুটি পড়ছি এবং কি গুলি খেয়েছি, টেয়ারসেল মারাতে ছাত্র জনতা একটু পিস নামছে আরে কদমতলী থানার পুলিশ কি করছে, ওরা আগায় আসছে, দৌড়ায় আগায় আইসা ওরা বেধড়ভাবে আমাদেরকে, যারা মানে ওই জায়গায় ওই স্পটে একটা মহিলা গেছে আমাদের সাথে,
আর আমরা যে 2-3 জন জীবিত ছিলাম আমাদেরকে বেধর রাইফেল দিয়ে এবং কি তাদের লাঠি সোবার থাবো রাইফেল দিয়ে এরকম মারছে। দুনিয়া কলেজের স্টুডেন্টরা আমাকে আহত অবস্থায়, এর ভিতরে আমি জ্ঞান হারাই। তারপরে ওখান থেকে আমাকে তারা যাত্রাবাড়ি সালমান হাসপাতালে নিয়ে যায়। আচ্ছা। এর ভিতরে আমি কি হয়েছি আর কইতে পারি না। যখন মনে করেন যে আমার চেঞ্জ আসছে, তখন মনে করেন যে ডাক্তাররা বা ওখানে ছাত্র ভাইয়েরা বলছে যে তোমার এই প্রবলেম, তোমার গার্ডিয়ানরে ফোন দাও, আমাদেরকে নাম্বার দাও। তা আমি আবার মোবাইল টোবাইল ওখানে আমার মানিব্যাগ মোবাইল ওইগুলো হারাই গেছে। মুখস্থ নাম্বার ছিল আমার বাবার, আমি আমার আব্বুর নাম্বার দিই। নাম্বার দেওয়ার পরে আমার আব্বু আবার ঢাকাতে আমার ওয়াইফ আছে, এখানে আমার মালিক ম্যানেজাররা আছে, ওনাদের সাথে যোগাযোগ করার পরে দিয়ে ওনারা স্ট্যান্ডে অপেক্ষা করে আমাকে এখান থেকে আবার পিজি হাসপাতাল নেওয়া হয়। আপনি সুস্থ হয়ে যাওয়ার পরে ফোন আর খুঁজে পাননি বা কল করেন নাই? না, ওইটা তো পুলিশ, ওইটা তো এখানে গেছে গা, আর ফোন টোন তো দিই নাই আমি, আচ্ছা। বা কল করিনি বা ওইটা খোঁজার চেষ্টাও করিনি আমি। তখন তো এক ধরনের মানে চেঞ্জ আসছে অনেক ভয় ছিল। পরে, হ্যাঁ চেঞ্জ আসছে অনেক পরে। পরে সালমান হাসপাতাল আলারা বলতেছে পিজিতে নিয়ে যাও, আমাদের এখানে ভর্তি হবে না। পরে ছাত্র ভাইয়েরা আবার আমাকে পিজিতে, আমাদের 3-4 জন আহত মানে রুগীদেরকে পিজিতে নিছে। ওখানে আমাদেরকে আর মানে ভর্তি নেয় নাই, প্রাথমিক অবস্থায় ওনারা ইঞ্জেকশন টিঞ্জেকশন মাইরা দিছে। আর সালমান হাসপাতাল থেকে আমার বুলেট গুলি এগুলা বাইর করে প্রাথমিক চিকিৎসা করে দিছে। অ্যাম্বুলেন্সে করে ছাত্র ভাইয়েরা আমাকে যখন মাউতেলে আনছে, এর ভিতরে আমার বাবাই ফোন দিছে, এখানে তো পলাশ ভাই সহকার বা বিভিন্ন এই জায়গার আন্দোলনকারী ছাত্ররা ছিল, তারা আমাকে আনছে। পরে মানে নিজের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে এখন যদি এভাবে যদি অ্যারেস্ট হই, এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা কি থেকে কি করে, মনের ভিতরে একটু আতঙ্ক ছিল। কিন্তু আল্লাহ আমারে বাঁচিয়ে রাখছে, মানুষ আমারে দোয়া করছে। আমি আমাদের ক্লিনিকের ডাক্তারের যে নর্মাল চিকিৎসা, এই নর্মাল চিকিৎসাতে মোটামুটি আমি একটু সুস্থ হয়ে উঠি। 3 আগস্ট, 3 আগস্ট আমি আমার ভিতরে যে ক্ষোভ ছিল আমার সিলাই করা অবস্থাতে আমি আবারও রাজপথে ছাত্রদের সাথে শরিক হই। এখন আপনার গভর্নমেন্টের কাছে কি চাওয়া আছে? বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার অথবা পরবর্তী যে সরকার আসবে, তার কাছে আপনার দাবি দাবাগুলি? জনগণ হিসেবে প্রথম দাবি দেওয়া হচ্ছে, এই ফ্যাসিস্ট সরকার হাসিনা যখন বাংলাদেশের সরকার হয়, তারপর থেকে যে অবাঞ্ছিত যে ঘটনাগুলো ঘটছে, আমাদের দেশের যে নক্ষত্র যেটাকে আমরা বলি ব্রিগেডিয়ার কর্নেল জেনারেল, যারা আমাদের দেশটারে মানে নিয়ন্ত্রণে রাখে বা দেশের যারা মনে করেন আপনার নাভি ছিল, প্রথম আমি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের ন্যায্য বিচার বা শেখ হাসিনার ফাঁসির দাবি চাই। বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি, যে কুকর্মগুলা এই ফ্যাসিস্ট হাসিনা থাকাকালীন তার দোসররা করেছে, আমি প্রথমত চাই যে তাদের বিচার হোক। যা যে আকাম কুকাম করেছে এই বাংলার মাটিতে, আগে তাদের বিচার হোক। এতগুলা মেজর জেনারেল হত্যাকাণ্ড হয়েছে, খুন হয়েছে, এতগুলা গুম খুন হয়েছে, অনেকে নির্যাতিত শিকার, অনেকের জায়গা জমি জবরদখল করে নিছে। আগে আমি সরকারের কাছে আমার একটাই দাবি, আগে এগুলা সংস্কার করুক, এবং কি যারা এগুলোর সাথে জড়িত তাদের প্রত্যেকের আইনের আওতায় আনা হোক। আমি আমার নিজ জায়গা থেকে এই ন্যায্য দাবিটা চাইতেছি আর কি। আর আপনার ব্যক্তিগত কোনো দাবি আছে কি? আমার মানে চাওয়া পাওয়ার কিছু নাই। যদি সরকার আমাকে শুধুকাল আমার এই ঘটে যাওয়া আমার এই ইতিহাস, এটা যদি সরকারের ভাবে আমার ওই মর্যাদাটা, ওই সম্মানটুকু যদি দেয়, আমি যে ভূমিকায় ছিলাম ওইটা আমি মনে করি যে আমার এই অবদানের কথা কখনো এই সরকার অস্বীকার যাবে না, বা এটা ইতিহাসের পাতায় থাকবে। আমার শুধুকাল চাওয়া এটা, আমার প্রত্যাশাটা ওইটাই যে চেতনাকে কেউ যাতে অস্বীকার না করে, এটা যাতে সবাই সবার বুকে সারা জীবন লালন পালন করে। এই সরকারের কাছে আমার মূল্যায়ন এতটুকু চাওয়ার, আর কিছু আপনি না। তো এখন কাজ করতে পারতেছেন না, আপাতত এখন কাজ করতে এবং পারতেছি আপনার না। চিকিৎসার যে ব্যয়, সেটা তো মোটামুটি ভালো ব্যয় হয়ে গেছে। যে তা আপনি গভর্নমেন্টের কাছে এখন পুনর্বাসনের জন্য কোনো কিছু চান না? যে ওইটা তো গভর্নমেন্টের থেকে মানে একটা নিছে, শহীদ একটা ফাউন্ডেশন করছে, তারপরে আরো সংগঠনরাও করছে। অন্যান্য সংগঠনের কথা বাদে দিলাম, যদি আমি তো বলছি যে আমার ন্যায্য অধিকার থেকে
আমার ওইটা প্রত্যাশা আছে যে সরকার আমাকে বঞ্চিত করবে না। জুলাই স্টোরির পক্ষ থেকে আমরা এতক্ষণ শুনলাম ওমর ফারুক ভাইয়ের সংগ্রামী গল্প। ওমর ফারুক ভাই সহ যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদের দাবি খুবই ন্যায্য এবং খুবই সংক্ষিপ্ত। ওনারা আসলে একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধ করেছেন। ওনাদের দাবি তাদের পুনর্বাসন এবং সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে যাতে বাংলাদেশ গড়ে ওঠে সেই প্রত্যাশায় তারা করছেন। এবং আমরাও জুলাই স্টোরির পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি জানাচ্ছি এবং রাষ্ট্র যাতে এই যোদ্ধাদের পুরোপুরিভাবে দায়ভার নেন, পুনর্বাসন করে দেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।